স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। মেধার সন্ধান চলছে সমাজের সর্বত্র। ভর্তি থেকে চাকরির পরীক্ষা, পদোন্নতির জন্য চাই মেধার যাচাই। শিল্প সাহিত্যের প্রতি সোপানে মেধার গল্প। মেধাবীদের এই ভিড়ে আবার সবচেয়ে বেশি উচ্চারিত হয় মেধাহীনতার অভিযোগ। এসব নিয়ে আজকে আলোচনা মেধার সন্ধান। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসি সাবেক চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেন, আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এইচ মোফাজ্জল করিম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান আছেন আমাদের সঙ্গে। ডক্টর সাদাত হোসেন, আমরা দেখি শিল্পী সাহিত্যিকরা সচিবদের মেধাহীন মনে করেন বা ব্যবসায়ীদের মেধাহীন মনে করছেন, আবার সচিবরা শিল্পী সাহিত্যিকদের মেধা নিয়ে সন্দেহ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও। সমাজের সব জায়গায় এক ক্ষেত্রে মানুষ অন্য ক্ষেত্রে মানুষদের মেধাহীন অযোগ্য তকমা দিয়ে থাকেন। এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন? আচ্ছা, আমি দুইজনকে কি থামি একটু একটা কথা বলতে পারি? আমার মনে হয় আমরা শুরুতে আজকে সৈয়দ শামসুল হক সাহেব চলে গেছেন, ব্রিগেডিয়ার হান্নান শাহ চলে গেছেন, তাদের তার মাগফিরাত কামনা করে আমরা অবশ্যই মানে তাদের প্রকাশ করব। তারপরে আমরা তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি এবং তাদের মৃত্যু আসলে আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং সাহিত্যিক অঙ্গনে নিশ্চয়ই বড় ক্ষতি করলো, শূন্যস্থান করলো আর কি। ডক্টর সাদাত হোসেন, এবং তারা দুজনই তাদের জগতে মেধাবী, অনেকই মেধাবী। সৈয়দ শামসুল হক তো অবশ্যই সাংঘাতিকভাবে গুণী লোক শিল্প সাহিত্য অঙ্গনে। না, এখানে ওই প্রশ্নটা এসে যায় যে আপনি কিভাবে মেধা ইয়ে করছেন। এখন একটা যে ধরেন শিল্পী, যে আর্টিস্ট, তাকে যদি আপনি পরীক্ষা পাশ করতে বলেন তাহলে তো অন্য জিনিস হলো। আপনার মেধা যদি আপনি সাধারণভাবে ইয়ে করেন তাহলে আইকিউ হচ্ছে মেধার মানে মাপের একটা ইয়ে। যদিও এগুলি খুব কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল ইয়ে আছে, কারণ আইকিউটারও একটা পার্টিকুলার টাইপের পার্সন হয়তো খুব ভালো করবে, অন্যরা ইয়ে করবে না। তো মেধা দিয়ে তো আপনি যোগ্যতা ইয়ে করতে পারেন না। আমার একটা লেখা আছে রিক্রুটমেন্ট এট দ্য টপ, তো সেখানে আমি বলছিলাম যে একটা হাইপোথেটিক্যাল কেস চিন্তা করেন। হাইপোথেটিক্যাল কাল্পনিক একটা ইয়ে যে প্রায় একটা দেশের চিফ এক্সিকিউটিভ বা প্রাইম মিনিস্টারের জন্য বা প্রেসিডেন্টের জন্য একটা পরীক্ষা নিতে ঠিক করা হলো যে পরীক্ষা দিয়ে করা। তো পিএসসি কে বলা হলো যে আপনি যে তারা পরীক্ষার ব্যবস্থা করেন, আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, যদি আপনি সব সিলেবাসের মতো করে বানিয়ে সুন্দর করে ইয়ে করেন, আপনি হয়তো একজন যোগ্যতা সম্পন্ন চিফ এক্সিকিউটিভ বা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট পেতেও পারেন। কিন্তু সে তো আপনার 5 দিনও ইয়ে করতে দেশ চালাতে পারবে না। ওনাকে তো আপনার ইউনিভার্সিটির ছেলেবেলে আপনারা সবাই মিলে ঢিল মেরে বের করে দেবে। কারণ প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যিনি হবেন তার তো পিছনে একটা মাসেল পাওয়ার অথবা মেকানিক্যাল পাওয়ার, আপনি বুঝতে পারছেন যে মেকানিক্যাল পাওয়ার কাদের আছে, আর মাসেল পাওয়ার হলো যেগুলো ঢিল মারে এসব, তার একটা কাডার লোক বা পার্টি এগুলি থাকতে হবে। এইটা পোস্টিং এ ওই পরীক্ষাতে কত নম্বর পাইলো সেটা দিয়ে আপনি পারবেন না। ঠিক আছে, আপনি এখন ধরেন আর্টিস্ট নেবেন, আর্টিস্টকেও আপনি শুধু একটা পরীক্ষা দিয়ে আপনি ইয়ে করতে পারবেন না, কিন্তু আপনি মেধা যাচাই করতে পারবেন আইকিউর মাধ্যমে। আমি শুধু যদি এরকম জানতে চাই যে ডক্টর হোসেন, সমাজের কোন অংশটিকে আপনার মেধাবী মনে হয়? কারণ আমরা এখন প্রায় শুনছি যে সরকারি কর্মকর্তারা এখন আর আপনাদের মতো মেধাবী নন। আমরা দেখতে পাচ্ছি যে যারা টিভিতে নাটক বানাচ্ছে তাদেরকে আমরা মেধাবী বলছি না। সাংবাদিকতা তো মেধার থেকে অনেক দূরে। চিকিৎসকরা মেধাবী নন, মানে কাকে আপনার মেধাবী মনে? আমি তো যে প্রফেশনে যে ভালো, যে উপরের দিকে গেছে কর্মদক্ষতার মাধ্যমে, সেই মেধাবী সেই প্রফেশনের জন্য। এখন আপনি যে লোকটা ধরেন জার্নালিস্ট বা লেখক, তাকে যদি আপনি অ্যারিথমেটিক দিয়ে বসাই দেন, আমার এক বন্ধু, আমার তার মতো শিক্ষিত, আমাদের সেক্রেটারিও ছিল গভর্নমেন্টের, আমি তার মতো শিক্ষিত লোক খুব কম দেখেছি, কিন্তু সে ইকোনমিক্স বা এই জাতীয় সাবজেক্টে নিয়ে সবগুলি থার্ড ক্লাস হয়ে গেছে। ইকোনমিক্স ওয়াজ নট হিজ সাবজেক্ট সিম্পলি। সে যদি আমরা বলতাম তুই যদি ইতিহাস নিতি তাহলে তুই আজকে বড় বড় ইউনিভার্সিটি টিচার হতি। তো এটা আপনার এক একজনের এক এক দিকে তার প্রতিভাটা স্ফুরিত হয়। আর ওভারঅল দেখতে গেলে আমার মনে হয় একমাত্র এখনো সাইকোলজিক্যাল ইয়েতে ওই আইকিউ দিয়ে আপনাকে টেস্ট করতে হবে। জনাব এইচ মোফাজ্জল করিম, আপনি এই অনুকল্প বা হাইপোথিসিসের সাথে একমত কিনা যে আমরা এখন একটি মেধাশূন্য সময়ে বাস করছি? যে অভিযোগ আমরা পাচ্ছি, এমনকি বুদ্ধিজীবীদেরও মেধাশূন্য বলছেন অনেকে। এক সিএসপি অফিসারদের পরে নাকি আর কোনো মেধাবী লোক পাওয়া যায়নি, অনেকে এরকম বলছেন। না, আমি এটা পুরোপুরি একমত না, আবার একেবারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি না। একমত না এই জন্যে
মেধা কোনো বিশেষ সময়ের বা কোনো বিশেষ গোষ্ঠীর একচেটিয়া একটা বস্তু নয় বা প্রপার্টি নয়, সম্পত্তি নয়। এটা প্রত্যেক সময়েই, প্রত্যেক জেনারেশনে, প্রত্যেক কালে মেধার বিকাশ বা মেধার স্ফুরণ হয়, মেধা থাকে, মেধাবী লোকজন থাকে। এখন যারা চাকরি করছে, এখন যারা পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকছে, তাদের মধ্যে যথেষ্ট মেধাবী ছেলে মেয়ে আছে। বিশেষ করে আজকালকার মেধা পরিমাপকের ক্রাইটেরিয়াটাও অন্যরকম হয়ে গেছে। আমাদের সময়ে ধরুন একভাবে মেধার পরিমাপ করা হতো, কি রিটেন পরীক্ষা, একটা ভাইবা, একটা সাইকোলজিক্যাল টেস্ট ইত্যাদি করে তারপরে মেধা, হ্যাঁ অমুক মেধাবী। এই সঙ্গে অবশ্যই তার একাডেমিক রেকর্ড যেটা আর কি, সেটাও দেখে তারপরে ওভারঅল একটা চিত্র ফুটে উঠত। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই হতো। আর কোনো, আমাদের সময়ের কথা বলছি, মানে পাকিস্তানি আমলের কথা, যেটাতে ডক্টর সাদাত হোসেন বা আমরা যেটাতে ছিলাম আর কি, যে চাকরি করেছে। ইদানিংকালে শোনা যায় যে এর থেকে অনেক ব্যত্যয় হচ্ছে, শোনা যায়, শোনা কথা, আমি তো আর দেখিনি, সাদাত পাবলিক সার্ভিস কমিশনের ছিল, হয়তো বলতে পারবে, যে কি যে কিছু কিছু ম্যানিপুলেশন অত্যন্ত দুঃখজনক পর্যন্ত হয়ে থাকে, রাজনৈতিক হস্তক্ষেপ হয়ে থাকে, কিছু কিছু শব্দটা বহুল উচ্চারিত এবং বহুল আলোচিত দলীয়করণের মতো একটা ব্যাপার স্যাপার হয়ে থাকে। এগুলা কতটুকু সত্যি জানি না, তবে আমি এগুলা যদি সত্য হয়ও তবু আমি বলবো যে ইন্ডিভিজুয়াল যারা, তারা মেধাশূন্য, এটা আমি মানতে রাজি না। কারণ এখন তারা আমাদের চাইতে বরং অনেক বেশি তাদের মেধা বিকাশের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। আমাদের সময় আমরা কম্পিউটারে জানতাম না বা দরকারও ছিল না। এখন ছেলে পেলে ইন্টারনেট আর ওয়েবসাইট আর হাতিয়ার ভালো ব্যবহার করার দিয়ে মেধা না, হাতিয়ারগুলা আশায় কেউ যদি চায় তার মেধাকে মানে উন্নত করতে, সেই সুযোগ আছে এবং হচ্ছেও বটে। সবাই যে খারাপ তা নয়। আচ্ছা, আর আরেকটি কথা বলে এই পর্যায়ে শেষ করি, সেটা হচ্ছে কি, এই যে বর্তমান সরকারি কর্মচারী বা বর্তমানে যারা সিভিল সার্ভেন্টস আছে, বিভিন্ন পেশাতে যারা আছে, তাদের সম্বন্ধে মেধার ব্যাপারে যেটুকু অভিযোগ ওঠে, এর বেশিরভাগই হচ্ছে গিয়ে তাদের মধ্যে দুর্নীতির প্রকোপটা সাংঘাতিক রকমভাবে বৃদ্ধি পেয়েছে, ছড়িয়ে পড়েছে। সেই জন্য ঢালাওভাবে বলা হয় যে একেবারে গণ সিভিল সার্ভিসের লোকজন একদম বাজে হয়ে গেছে। কি জন্যে? দুর্নীতিটা হ্যাঁ অনেক অনেক বেশি বেড়েছে। আমি বলছি না যে আগে পাকিস্তানি আমলে বা ব্রিটিশ আমলে সব ধোয়া তুলসী পাতা সবাই ছিল, তা নয়, কিন্তু ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি। এখন এমন ভাবে ছেয়েছে যে তাদের মেধাটাও এটাতে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। সরি, আমি না, ইটস ওকে। আমি প্রফেসর ডক্টর মিজানুর রহমান আপনাকে জানতে চাইবো যে আমি একটু কোট করতে চাই আপনাকে। প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি লিখিত পরীক্ষা না হয় তাহলে শিক্ষকদের চরমভাবে অপমান করা হয়। আমার প্রশ্নটি হচ্ছে, এখন পর্যন্ত সব ক্ষেত্রে আমরা মেধা যাচাই করি হচ্ছে পরীক্ষা পদ্ধতিতে, তাহলে একমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা না হলে তার দোষের হবে কেন? কেউ যদি এরকম বলেন বিশ্ববিদ্যালয়দের নিয়ে এমন ভাবনা আসলে সামন্ততান্ত্রিক বা এলিটিজম, তাহলে কি সেটা ভুল হবে? তাহলে কি ধরে নেব সমাজের অন্য মানুষের পেশাদের চেয়ে শিক্ষকেরা নিজেদেরকে এলিট ভাবছেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমি একটু আমার শ্রদ্ধেয় দুইজন মানে একেবারে সফল সরকারি কর্মকর্তা এবং মেধার বিচারেও ওনারা সব মানে বিতর্কের ঊর্ধ্বে, ডক্টর সাদাত হোসেন এবং তাদের শ্রদ্ধা রেখেই বলছি, আমরা যারা মেধাহীনতা নিয়ে এত কথাবার্তা বলছি, আপনি দেখেন $540 পর্যন্ত মাথাপিছু আয় আসতে আমাদের সময় লাগছে 35 বছর, অর্থাৎ স্বাধীনতার পর থেকে 2007 সাল পর্যন্ত। আর আমরা সব ওই মেধাবীরা যখন চলে গেলাম, তারপর তো কম মেধার লোকরাই তো বিসিএস পরীক্ষা দিয়ে আমাদের দায়িত্ব দিল। আর এই 10 বছরে আমাদের মাথাপিছু আয় হয়েছে 3 গুণ। মাথাপিছু আয়ের সাথে বিসিএস এর লোকজন, বিসিএস না, অবশ্যই আপনি কি দিয়ে স্বাস্থ্য, শিক্ষা, আমাদের টাকা আসতেছে হচ্ছে যে মানে গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের টাকা মালয়েশিয়ায় জমি ঝাড়ু দিয়ে, এগুলো আমি বলছি যে কৃষকদের কথাটা কৃষকরা হচ্ছে আমাদের খাদ্যের ব্যবস্থা করতেছে, টাকা আসতেছে মূলত দুটো জায়গা থেকে। কৃষকরা কোথা থেকে? কিন্তু সেই আমাদের বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি রিসার্চেরই ফল এগুলা। কৃষকরা তো হঠাৎ করে আকাশ থেকে অনেকগুলো ধান চাল পেয়ে যায়নি। আমাদের গবেষণা বলেন, আমাদের
এই ফিশারিজ অফিসার, এই কৃষি অফিসার, যেগুলো আমাদের বিসিএস ক্যাডার, যাদেরকে মেধাহীন বলতেছি, তারাই তো এই পুরো ঘটনাটা ঘটালো। অতএব আমি এটা মনে করি না, ভিতরে যারা আছি আমরা বরাবরই এই কথাগুলো শুনে আসতেছি, শিক্ষার অবনতি হয়ে গেছে, খালি পতন হয়ে গেছে। পতন যদি আমি মনে করি 1 ইঞ্চি করে হইতো, গত 27-30 বছর শুনতেছি মাটির নিচে ঢুকে যেত দেশ। এটা আমি বিশ্বাস করি না। প্রথমে আমি বিদ্যুৎ লোকে, স্যার ঠিকই বলছেন, অনেক বেশি ইনফরমেশন আছে। একটা সমস্যা আছে, তাদের ইফেক্টিভনেস যথেষ্ট, কিন্তু প্রবলেম হলো এফিসিয়েন্সি, ভাষাগত একটা সমস্যা হয়েছে। ইংরেজি বাংলা লিখার বা বলার ক্ষেত্রে বড় দুর্বলতা। এটা শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডে হয়েছে। আমি আগে একবার বলেছিলাম, এবার অস্ট্রেলিয়া গিয়ে ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর আমাকে বলছে, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়ান ছেলেরা যারা অস্ট্রেলিয়ার জন্ম, তারাও সেন্টেন্স কমপ্লিট করে না, ইংরেজি লেখার সমস্যা। এগুলো আছে। আমাদের ছেলেরা ভালো বাংলা ইংরেজি লিখতে পারে না, বলতে পারে না। কিন্তু এর বলে মেধা বলতে গেলে ভাষার প্রয়োগ তো না। সেই জন্য আমি মনে করি আমাদের যা কিছু উন্নয়ন দেখেন, মানে এটা একসময় মনে করা হতো যে সিএসপিরা চলে গেলে বোধহয় দেশ চলবে না। একসময় মনে করতো আর্মি অফিসার যেগুলো পাকিস্তান থেকে হাজারখানিক অফিসার ফিরে আসছে, এরপরে বোধহয় আর আমাদের আর্মি থাকবে না। বরং এরা সব রিটায়ারমেন্টে যাওয়ার পরেই আমাদের আর্মিতে শৃঙ্খলা ফিরে আসছে। আমাদের আর্মি সারা দুনিয়াতে সফলতা অর্জন করছে। ইয়েস, ওই সব চলে যাওয়ার পরেই এখন আর আমাদের সারাক্ষণ উত্তরপাড়া নিয়ে ভাবতে হয় না। আগে তো আমাদের সারাক্ষণই ভাবতে হইতো কিছু একটা আলোচনা করলে উত্তরপাড়ায় কিভাবে, উত্তরপাড়ায় কোন লোক এখন ভাবতে হয় না। কতদিন ধরে ভাবছেন না? আমরা তো 2007 খুব ভালো ভাবতে দেখলাম। ওই যে পাকিস্তান থেকে ওই মেধাবীরা যারা আসছিল, তারা চলে যাওয়ার পর থেকে আর ভালো লাগছে। এরা তো কেউ পাকিস্তানের ছিল না, তারা তো বাংলাদেশেরই। প্রচুর লোক ওই পাকিস্তানের ওই বাংলাদেশের ওই মিলিটারি একাডেমি ট্রেনিং প্রাপ্ত লোকরা এদের পিছনে ছিল। আচ্ছা, এইবার আপনি যেটা বলছেন, আমাদের ইসলাম চৌধুরী স্যার যেটা বলছে যে আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষা কেন নিলে, সেটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সম্বন্ধে অনেকেরই ধারণা নেই। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ড যেটা, সেটা কনস্টিটিউট হয় ওইভাবে, ভাইস চ্যান্সেলর, ডিন অফ দ্য ফ্যাকাল্টি, যিনি মাত্র 4টে বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল যদি বলে নির্বাচিত হয়, আর বাকি 34-35টা বিশ্ববিদ্যালয়ে ডিন কখনো নির্বাচিত হয় না। অ্যাকর্ডিং টু সিনিয়রিটি, সিনিয়র মোস্ট প্রফেসরকে ডিনের দায়িত্ব দেওয়া হয়, চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড প্রো ভাইস চ্যান্সেলর অর ট্রেজারার অফ দ্য ইউনিভার্সিটি। এই নিয়ে হচ্ছে লেকচারার বোর্ড। আর আফার্ড যে বোর্ডটা, সেটা 6 সদস্য বিশিষ্ট হয়, যার মধ্যে মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধিরা থাকে, সিন্ডিকেট বলতে গেলে, অ্যান্ড অল আর দি এক্সপার্টস। এইটা ওই বোর্ডই সিদ্ধান্ত নেয় নিয়োগটা কিভাবে হবে। যদি অনেক বেশি ক্যান্ডিডেট হয়ে যায়, যেমন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি যাওয়ার আগে অনেক বেশি ক্যান্ডিডেট হওয়ার একটা ব্যাপার ছিল, যেহেতু আবেদন করার যে আফার লিমিটটা ছিল, লোয়ার লিমিটটা এটা লো ছিল, যার কারণে হয়তো 30-40-50 জন দরখাস্ত করতো। সে সময় ভাইস চ্যান্সেলর সাহেব অথবা সিলেকশন বোর্ড মনে করছে যে এত 4 জন বোর্ডে থাকেন, সেই 4 জন কিভাবে তারপরে একজনকে নির্বাচিত করেন যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার উপযুক্ত? না, অবশ্যই এটা নির্বাচন। তাহলে মানে সেই প্রক্রিয়াটি কেমন? সেই প্রক্রিয়াটা তো তার প্রথমত তার সারা জীবনের রেজাল্ট তো দেখা হয়। একটা ভালো শিক্ষক হওয়ার জন্য প্রথম হচ্ছে ভালো ছাত্র হইতে হবে, ভালো ছাত্র হইতে হবে। যেমন ভালো ছাত্র না হলে তো দরখাস্তে, আমি এখন বলি ভালো ছাত্র না হলে তো দরখাস্ত করা যাবে না। তাহলে আর শুধু ভালো ছাত্রই না, আপনি ধরা যাক যে সব বিষয়ে ফার্স্ট লোকটাকে আপনি নিতে চাচ্ছেন, সেটাই নিচ্ছি। বোর্ডের দরকার, সেটা বোর্ডের দরকার, এটা সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা। সব ক্ষেত্রে এটাও না। আপনি মনে করেন আমার এখানে এখন আবেদন করতে হলে 4.25 এসএসসিতে, 4.25 এসএসসিতে, 3 আউট অফ 4 3.85 পেতে হবে অনার্স এবং মাস্টার্সে। আমাদের আবেদনকারী হয় 3 জন 4 জন। এর মধ্যে এই আবেদন পাওয়ার পরে তো স্যার একটা সফটওয়্যারই তাদেরকে নির্বাচিত করা যাবে। এখন তো নির্বাচনের জন্য তো মানে 4 জন ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার স্যার বা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডিন স্যার থাকা দরকারটা কি? মানে ভালো ছাত্র গ্রেডিং করবে, সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত কমিশনও থাকার দরকার নাই। পাবলিক সার্ভিস কমিশন তো রেজাল্টের উপর ভিত্তি করে নির্বাচিত করে না স্যার। কোনটা? পাবলিক সার্ভিস কমিশন তো মানে আমাদেরকে একটি প্রাথমিক পরীক্ষা দিতে হয়েছে, প্রাক নির্বাচনী, তারপর একটি নির্বাচনী পরীক্ষা। না, ওই প্রক্রিয়াগুলোর সাথে দীর্ঘদিন জড়িত ছিলাম তো, ওখানেও একই প্রক্রিয়া। আমি তো আগে এই কথা তো কমপ্লিট করে দেন নাই। আমি বলছি যে যখন প্রার্থীর সংখ্যা অনেক বেশি হয়, 40-50 জন হয়, এদেরকে স্ক্রিনিং করার জন্য লিখিত পরীক্ষার সিস্টেম অনেক বিশ্ববিদ্যালয়ে এখনো আছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটা ছিল। কিন্তু আমার প্রার্থী এখন হচ্ছে, ওটা ছিল আগে, আর এখন আমার লিখিত পরীক্ষার নিয়ম আগেও ছিল। তাহলে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী কেন বললেন? না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই ছিল না।
অনেক বিশ্ববিদ্যালয় এখনো আছে। শুধু সব বিশ্ববিদ্যালয় হতে পারবে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারবে না, শিক্ষকদের চরমভাবে অপমান করা হবে। আমি অপমান করার কথা আমি বলছি না, আমি বলছি যে এটা হলো সিলেকশন বোর্ড যদি মনে করেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক আবেদনকারী হয়, তারা অনেক বেশি নাম্বার পায়, তো যখন 50-60 জন দরখাস্ত আবেদনকারী হয়, তাদের ভাইবা নিয়ে অ্যাসেস করাচ্ছে, তখন একটা স্ক্রিনিং প্রসেসে একটা রিটেন টেস্ট নিয়ে হয়তো 10 জনে নিয়ে আসলো। কিন্তু আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন আমরা সিস্টেমটা এমন করছি, আমার কোনো ডিপার্টমেন্টে 3 জন 4 জন 5 জনের বেশি আবেদনকারী হওয়ার কোনো সুযোগ নেই, হয় না, বাংলাদেশে এই যোগ্যতার লোকে নেই। সেই ক্ষেত্রে 3 জনের মধ্যে থেকে সিলেকশন বোর্ড রিগোরাস ইন্টারভিউ নিয়ে তাকে যখন তার দক্ষতা এবং কখনো কখনো আমরা এক সেকেন্ড আমরা যেখানে ইন্টারভিউ হয় ওখানে হোয়াইট বোর্ড থাকে, তাকে ইকুয়েশন লিখতে দেওয়া হয়, অথবা তাকে বলা হয় তুমি উপস্থিতভাবে আমাদেরকে 10 মিনিট একটা বক্তৃতা দাও, এগুলো করে তাকে যাচাই বাছাই করে সবচেয়ে ভালো যে তাকে নেওয়া হয়। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। ফিরে এলাম আজকের বাংলাদেশের ডক্টর সাদত হোসেন। আমরা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আরো একটি বিষয় খুব শুনি যে নিয়োগের পরে যে তারপরে পদোন্নতির ক্ষেত্রে, ভালো পদ পাওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মেধা খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। এটি ঠিক কথার কথা বা পাবলিক ডোমেইনে কথাটি আছে, আপনি কথাটির সাথে একমত কিনা? আপনি अगेन একটার সাথে একটা মিশানো ঠিক না। নিয়োগ এক জিনিস, পদোন্নতি এক জিনিস। আচ্ছা, নিয়োগটা হলো সম্পূর্ণভাবে মেধা, যোগ্যতা, এগুলি যেটা দেখে ইয়ে করছেন আপনি, পরীক্ষা জাতীয় জিনিস। পদোন্নতির জন্য কিছু এসেনশিয়াল কন্ডিশন থাকে, যেমন আপনাকে ডিপার্টমেন্টাল পাস করতে হবে, আপনাকে সিনিয়র স্কেল এগুলি পাস করতে হবে, এগুলি করার পরে আপনি এলিজিবল হলেন, এবং সেটা প্রথম নিয়োগের ক্ষেত্রে হয়। এরপরে পদোন্নতিতে তার আরেকটা নতুন জিনিস আসে, সেটা হলো তার সার্ভিস রেকর্ড, অর্থাৎ যেটাকে আপনারা এসিআর বা এটা বলে। রাইট। সেইখানে যদি কোনো বিরূপ মন্তব্য থাকে বা কোনো যদি অ্যাডভার্স রেকর্ড থাকে, তার দেখা গেল সে হয়তো অ্যাডভার্স রেকর্ড হয়ে গেছে, কতগুলি একটা কেসে পড়ে গেছে কিংবা প্রসিডিং হয়েছে, তখন তো তাকে হয়তো প্রমোশন দেওয়া যাবে না। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমি যেটা মনে করি তার প্রমোশন হওয়া উচিত। কিন্তু বাংলাদেশে বাস্তবতাটা তো একটু ভিন্ন, এবং এই বাস্তবতাটা কিন্তু বেশি বছর হয় নাই। এই বাস্তবতাটা গত ধরেন 15-20 বছর থেকে শুরু হয়েছে, চলছে। সেখানে একটা কথা বলে, আপনার খুব সফিস্টিকেটেড টার্ম যারা বলে, তারা বলে হি হ্যাজ টু বি পলিটিক্যালি কারেক্ট। আমাদেরকে এইভাবে বলা হয়েছে যে দেখেন প্রমোশনের সময় কিন্তু এটা পলিটিক্যালি কারেক্ট, এটা দেখতে হবে। আর যারা আমরা অনেক সময় এই টার্মটাকে ইয়ে করি, বলে যে ডিএনএ ঠিক থাকতে হবে। ডিএনএ ঠিক থাকা মানে হলো রক্তের মধ্যে অন্য বীজ আছে কিনা। তো অন্য বীজ থাকলে সেখানে আনকমফর্টেবল ফিল করে যারা, মানে আমি বলবো নীতি নির্ধারণী বা যারা কর্তৃপক্ষ শব্দটা ইউজ করব, তারা আনকমফর্টেবল ফিল করে, মনে হয় যে একে যদি ভালো ইয়েতে প্রমোশন দেওয়া হয় তাহলে উপরের দিকে গিয়ে সে হয়তো ঝামেলা করতে পারে, এটা এই ভয় করে। কিন্তু এটা করা উচিত নয়। এখন উচিত নয় একদিকে বলবেন, আবার ওইদিকে এটাও ঠিক যে সবারই তো তখন ওই যে এসবি, এনএসআই এগুলি তো আপনার নিয়োগের সময় দেখা হয়। একটা সরকারে যখন লোক নিবেন একেবারে এগুলিকে টোটাল বাদও দেওয়া সম্ভব নয়, কোনো দেশের গভর্নমেন্টই করে না। তো এইখানে বোধহয় একটা বাস্তবতার সাথে একটা থিওরিটিক্যাল বা বিশেষ করে যে দক্ষতা এবং মেধার একটা ব্যালেন্সের দরকার হয়। সেই ব্যালেন্সটা কোনো সময় অতিমাত্রায় বিকৃত হয়ে যায়, তখনই ঝামেলা হয়। ডক্টর সাদ হোসেন যা বললেন, আমি এইচ মোফাজ্জল করিমের কাছে একটি বিষয় সামনে আনতে চাই যে প্রশাসনে পদোন্নতিকে ঘিরে আন্তঃব্যাচ কোন্দল এখন মাথাচাড়া দিয়ে উঠছে। খবরের কাগজে বলছে যে 1986 ব্যাচকে অতিরিক্ত সচিবের পদোন্নতির জন্য বিবেচনা না করাকে এই ব্যাচ এখন প্রকাশ্যেই দুষছেন 1985 সালের ব্যাচকে। বলা হচ্ছে যে দল বেঁধে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভাপতি, মন্ত্রিপরিষদ সচিবের কাছে গিয়েছেন, তারা তাদের বক্তব্য পেশ করেছেন। এই বিষয়গুলিকে কিভাবে দেখেন যে আসলে মেধা বা যোগ্যতার বদলে অন্য কিছু যে বিবেচিত হচ্ছে, উপরালা তোষণ বা আরো যে যে শব্দগুলি বলা হচ্ছে? মুশকিল হয়েছে কি, আমরা যে জমানায় চাকরিতে ঢুকেছি এবং চাকরির প্রথম দিকে এই সমস্ত বিষয় একেবারে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। কোনোদিন শুনি নাই যে কোনো ধরনের তদবির বা কোনো ধরনের তোষণ পোষণ ইত্যাদি। আমরা জানতাম এর একটা কারণ কি এরকম হতে পারে যে ভিড় কম ছিল? আপনারা অনেক কম ছিলেন সঙ্গে। যেদিন সাদত চাকরিতে ঢুকেছে সে জানে যে মোফাজ্জল করিম ভাই আমার সিনিয়র, ওনার আগে আমি প্রমোশন পাবো না, ওটা জেনে শুনে ইয়ে করে। কিন্তু আজকাল কিন্তু সেটা নয়।
আজকাল সিনিয়রকে ডিঙ্গাইয়া জুনিয়র হয়ে যাচ্ছে। একই ব্যাচের মধ্যে মনে করুন, সাপোজ একই ব্যাচের মধ্যে 50 জন আছে, 50 জনের মধ্যে অবভিয়াসলি যার সিরিয়ালে যে 1 বা 2 বা 3 তাদের আগে প্রমোশন হওয়া উচিত। দেখা যাচ্ছে সবাইকে ডিঙ্গাইয়া 47 নম্বরকে 48 নম্বর যিনি সিরিয়াল তাকে দিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো ভীষণ রকমের হতাশার সৃষ্টি করে চাকরিতে, এবং এই সমস্ত বিষয়গুলোর জন্যই চাকরির এত বদনাম হয়। হবে না কেন? একজন যে কোনো চাকরির বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন বা এডুকেশন বা চিকিৎসা, মেডিকেল সার্ভিস ইত্যাদি, অন্য যে কোনোটা, এগ্রিকালচার, সবখানেই কেউ তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও যদি দেখে যে চাকরি করলাম আজ 20 বছরের মতো হয়ে গেল, একটা প্রমোশনও দেওয়া হলো না, অথচ আমার ব্যাচের যারা আমার নিচে সিরিয়ালে পরীক্ষা টরীক্ষা দিয়ে সিনিয়রিটি যারা নিচে, তারা 2-3টা প্রমোশন পেয়ে আমার বস হয়ে গেছে। রাইট। এবং সেক্রেটারিতে এটা এমন একটা প্রকট ব্যাপার হয়ে দাঁড়ায়, সেখানে যে অন্তর্জালাটা, এটা নিয়ে কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা চাকরি করতে পারে না। এটা অহরহ হচ্ছে, এবং এটা অবিলম্বে বন্ধ করা। নাও এটা হচ্ছে কেন? এটা হচ্ছে আর কিচ্ছু নয়, শুধুমাত্র রাজনীতি, মানে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়। যেটা সাদে যেটা বললো পলিটিক্যালি কারেক্ট কিনা, এগুলো হচ্ছে উচ্চাঙ্গের কথাবার্তা। জি জি, পলিটিক্যালি কারেক্ট কিনা এটা হচ্ছে না আতেল টাইপের কথা। আসল কথা হচ্ছে কি, হে আমাগো মানুষ না, হে কাগো মানুষ। রাইট, কাদের মানুষ? আমি এই কথা দিয়ে প্রফেসর মিজানুর রহমানের কাছে একটু চট করে আমি আরেকটা বলিনি যে কি, ওই যে ডিএনএ টেস্টের কথা বললাম, আমি আমার অনেক আর্টিকেলে আমি এই শব্দটা প্রথম ব্যবহার করেছিলাম, ডিএনএ টেস্ট। ডিএনএ জলক স্যার, আপনি ডিএনএ টেস্ট করা। আমি জাস্ট খালেদ বলি, আপনার শুরুতে একটা জিনিস আমার মনে হয়, ওই প্রিঅ্যাম্বলটা যখন আপনি বলছিলেন শুধু মেধাশূন্যতা, প্রশাসনে নাই, সাংবাদিকতা নাই, কিন্তু আসল জায়গাটা কিন্তু আপনি বলেন নাই। আমরা সবচেয়ে বলছি, এই যে যারা বলছেন, যাদের কথা আপনি বলছেন, এদের কেউই আসলে ডিসিশন মেকার না। রিয়েল রাষ্ট্রের জন্য, দেশের জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করে, তারা হলো রাজনীতিবিদ। আর আপনি রাজনীতিবিদদের যে মেধাশূন্যতার বিষয়টা, এটা কিন্তু উল্লেখ করেন নাই। আর সব চমৎকার একটা জিনিস হচ্ছে, এই দেশে ভালো কেউ রাজনীতি করতে চাইলেও করতে পারবে না, কারণ জেনারেল অ্যাজাম্পশন হচ্ছে কোনো ভদ্রলোক কি রাজনীতি করে, এরকম কথাবার্তা আছে। এবং সেটা যদি যতদিন পর্যন্ত না, রাজনীতি তো এখন সবাই করছেন, আপনি তো করছেন। আমি বলছি আপনি তো করছেন, রাজনীতিতে তো মেধাশূন্যতা দেখার না, রাজনীতিতে এটা নিয়ে আলোচনাই তো হয় না। অবশ্যই রাজনীতিতে যদি মেধাবী লোকরা যেত, তাহলে কিন্তু এই যে এই সংকটগুলো আছে, যেগুলো আমি যেটি বলতে চাই, আপনি রাজনীতি করছেন কি করছেন না? আমি বলছি যে আমি একজন দুজন দিয়ে তার রাজনীতিটা হচ্ছে না। আমি বলছি যে জাতীয় রাজনীতি যারা করে, সেখানেও মেধার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। মেধাবী লোক তো যতদিন পর্যন্ত রাজনীতিতে না আসবে, তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে না। আচ্ছা, আমি জনাব এইচ মোফাজ্জল করিমের কথা থেকে নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। আমরা একটা বিরতির পরে সেই প্রশ্নের উত্তর শুনতে চাই, যে সেটা হচ্ছে নিয়োগে পরীক্ষা নেওয়া, পুলিশ ভেরিফিকেশনের যে প্রস্তাব শিক্ষকের ক্ষেত্রে নেওয়া বাস্তবায়ন হলে রাষ্ট্রীয় প্রভাব খাটানো দলবাজির মাধ্যমে নিয়োগের সম্ভাবনা বাড়বে কিনা, যেটি হচ্ছে যে উনি আমাদের লোক কি পরের লোক, সেটি বোঝার জন্য যে ডিএনএ টেস্টের কথা বলা হয়েছে, সেই ডিএনএ টেস্টটি খুব নিশ্চিত করা সম্ভব কিনা। বিশ্ববিদ্যালয়ের নিয়োগে প্রভাব খাটানো দলবাজির অভিযোগ তো থেকেই যাচ্ছে, সেটি নিয়ে আপনার কাছে একটু শুনবো, যে যদি ওটিও বাস্তবায়ন করা তাহলে সেটিকে একদম ফুল প্রুফ করা সম্ভব হচ্ছে কিনা। আমরা বিরতি নিচে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর মিজানুর রহমান, শিক্ষক নিয়োগে পরীক্ষা নেওয়া এবং পুলিশ ভেরিফিকেশনের প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, তাহলে রাষ্ট্রীয় প্রভাব খাটানো দলবাজারের মাধ্যমে নিয়োগের সম্ভাবনা। আচ্ছা, প্রথমত আমি বলি, পুলিশ ভেরিফিকেশন দিয়ে যে খুব কিছু হবে তা না। কারণ আমি আগেই বলছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডে বিভাগীয় যে চেয়ারম্যান, ডিন, যারা এই ছাত্রকে 5 বছর 7 বছর যাবৎ পড়িয়েছে, তারাই সিলেকশন বোর্ডে থাকে। অতএব পুলিশ যে নতুন কোনো তথ্য দিবে তা না। আর আরেকটা যদি বলি যে রাজনৈতিকভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা বা বেনিফিট দেওয়া, এইটাও আমার মনে হয় না পুলিশ ভেরিফিকেশন দিয়ে তেমন কিছু হবে। এই জন্য, কারণ আমি গত 5 বছর 7 বছর যাবৎ এইসব সিলেকশন প্রসেস থেকে দেখি, তো এখন তো ছাত্রলীগ ছাড়া কেউ কোনো দল করতে দেখি না। বিশ্ববিদ্যালয়ে কি হয়, বিশ্ববিদ্যালয়ে ক্ষমতার যখন বদল হয়, ওই ওরাও ছাত্ররাও সাথে সাথে ওই যেই ক্ষমতা, অতএব পুলিশ এটা আমি অন্তত গত 5-7 বছর যাবত আমি সিলেকশন প্রসেস থেকে ছাত্রলীগের বাইরে আমি ক্যান্ডিডেট পাওয়া যাবে না। আবার যখন বিএনপি আসবে, দেখবেন যে সবই আবার ওই বিএনপির বাইরে কোনো ক্যান্ডিডেট পাওয়া যাবে না। এটা নিয়ে আমার মনে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নেই। ডক্টর সাজেশন, আপনি কি মনে করেন মাধ্যমে রাষ্ট্রীয় প্রভাব খাটানো দলবাজির মাধ্যমে নিয়োগের সম্ভাবনা বাড়বে কিনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে? পুলিশ ভেরিফিকেশনের কথা আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব যেটা বলেছেন, যখন আপনার ক্লোজড সার্কেলে অ্যাপয়েন্টমেন্ট হয়, তখন হয়তো অত লাগে না।
একটা ছেলেকে তো আপনি দেখছেন, কিন্তু যদি অন্য ইউনিভার্সিটির ছেলে আসে আপনার এখানে ক্যান্ডিডেট হয়ে, বা ধরেন ইসলামিক ইউনিভার্সিটির কিংবা দিনাজপুর হাজী বা ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে যদি রংপুর হাজী দানেশ, তখন তো সেরকম একটা ভেরিফিকেশন ব্যবস্থা কিন্তু তখন তো একটা ভেরিফিকেশন লাগবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ভেরিফিকেশন লাগবে। তার অ্যাড্রেস ঠিক আছে কিনা, তার ধরেন সে মুক্তিযোদ্ধা কোটা, এখন মুক্তিযোদ্ধা কোটা আসলে কি তার মুক্তিযোদ্ধা, ওইখানে গিয়ে হয়তো নানান কথা শুনতে পারে। ওইখানে পুলিশ ওরা যেটা দেখে, পুলিশ ভেরিফিকেশন কিন্তু সাধারণভাবে এই স্পেশাল ব্রাঞ্চেরা বেশি কিছু দেখে না, দেখে থানাতে কি তার কোনো কেস আছে কিনা, আর দ্বিতীয় হলো ঠিকানাটা ঠিক আছে কিনা। ঠিকানা ঠিক থাকার দরকার, কারণ কোটা টোটা সিস্টেম এখন তো ইন্ট্রোডিউস হয়েছে, আর এই লোকটা তো, সুতরাং পুলিশ ভেরিফিকেশন ওই পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপরে আমি থাকার সময় আবার পুলিশ ভেরিফিকেশনের পরে আবার আরো কিছু ভেরিফিকেশনের কথা বললো, আমি এটা অ্যাপ্লাই করি নাই। আমি বলছি না, আমাদের আইনের মধ্যে স্পেশাল ব্রাঞ্চ লেখা আছে, পুলিশের লেখা আছে, আমি পুলিশের কাছে পাঠাবো, পুলিশ এটা করে দেবে। সামহাও তখন যিনি আইজি ছিলেন তারা উনিও ঠিক ওই টাইপের উত্তরে দিচ্ছেন, যে আমি তো এটা লাগে। কিন্তু ক্লোজ আর ইয়েতে যদি না হয়, তাহলে যদি একদম ভেরিফিকেশন যারা করেন কিছু অসুবিধা হতে পারে। আপনি কি মনে করছেন যে পুলিশ ভেরিফিকেশন দিলে যে দলবাজি বা দলীয় প্রভাব যেটি বলছিলেন সেটি আরো বাড়বে কিনা? বাড়বে কিনা জানি না, তবে কমবে না। দলীয় প্রভাব যেটা সেটা ঠিকই থাকবে, কারণ পুলিশও জানে তার বসটাকে, এবং বসের কাছে টেলিফোনটা আসলে পরে তার পুলিশের আর কিছু করার থাকবে না, ওটা কালোকে সাদা, সাদাকে কালো করতে হবে। আমি এই প্রসঙ্গে আই এম নট অ্যান এক্সপার্ট পুলিশ ভেরিফিকেশন ইত্যাদি ব্যাপারে, তো আমি সাদের সঙ্গে একমত যে থাকতে হবে, পুলিশ ভেরিফিকেশনটা থাকতে হবে। কারণ এখন একজন আজকাল যদি দেখা যায় যে সে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধার নাম করে সে ঢুকে পড়েছে, পরে দেখা গেল এগুলো সব ভুয়া, আসলে সে একটা জঙ্গি, তখন, এবং আজকাল জঙ্গি ফঙ্গি এই সমস্ত শিক্ষকদের মধ্যে বলুন বা ইয়ের মধ্যে সবখানেই দেখা যাচ্ছে, এই প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। নাও আমি অন্য একটা প্রসঙ্গে খুব সংক্ষেপে বলবো, বিসিএস পরীক্ষাতে যখন এই প্রার্থীদের যখন নির্বাচিত করা হয়, প্রথমে একটা পরীক্ষা নেওয়া হয় প্রিলিমিনারি পরীক্ষা, তাতে লাখে লাখে সৈন্য মারে, কাতারে কাতার এরকম 2-3 লাখ, হ্যাঁ তাই না, পরীক্ষা দেয়, এবং সেটা থেকে বোধহয় শর্ট লিস্টিং ইত্যাদি করার জন্য খুব দ্রুত একটা সিস্টেম করা, কি এমসিকিউ করা হয়। প্রিলিমিনারি পরীক্ষা বলে, প্রিলিমিনারি কথা, প্রিলিমিনারি পরীক্ষা মাল্টিপল চয়েস কোশ্চেনের ভিত্তিতে হয়, মাল্টিপল চয়েস কোশ্চেন ভিত্তিতে করা হয়। আচ্ছা, সো ফার সো গুড, এটাও আমি মানতে রাজি আছি। কিন্তু সেখানে যদি এখন ডাক্তারের জন্য যদি পরীক্ষার প্রশ্ন থাকে, বিহারীলাল চক্রবর্তীর একটি কবিতার 2 লাইন লিখে, বিহারীলাল চক্রবর্তী ডাক্তারদের জানতে হবে স্যার, আমি এটা মনে করি। আমি এবং কেন জানতে হবে তাকে? সাধারণভাবে জানাটার সম্পর্কে আমরা বুঝি যে প্রিলিমিনারিতে এমন কিছু প্রশ্ন করা যেটা সাধারণভাবে জানা উচিত। না, আমি আমার বক্তব্যটা শেষ করে নিই। সারা জীবন সেই পরীক্ষার দিন থেকে শুরু করে যখন ওই ডাক্তার রিটায়ার করবে তখন পর্যন্ত বিহারীলাল চক্রবর্তী কোনো কাজে আসবে না। একমাত্র কাজে আসতে পারে ওই কবিতার 2টা লাইন হয়তো কোনো অজ্ঞান রোগীর কানের কাছে গিয়ে বললে পরে সে লাভ দিয়ে উঠবে, যে কাজে আসা নিয়েই তো সকল পড়া ডিপেন্ড করে। বাংলা ভাষার প্রথম রোমান্টিক কবিকে একজন ডাক্তার জানবেন না? নো, নট এট অল, ইটস নট নেসেসারি। না, লেট আস বি ডাউন টু আমি কিছুটা ধরনের পরীক্ষা না, কি পরীক্ষা নেওয়া হবে তাহলে? পরীক্ষা নেওয়া হবে এটাই আমি মনে করি, ডাক্তারের জন্য, কৃষিবিদের জন্য, পশুবিদের জন্য বা শিক্ষাবিদের জন্য। আধুনিক চিকিৎসা শাস্ত্র কিন্তু এরকম বলে না স্যার, আধুনিক চিকিৎসা শাস্ত্র বলে তাকে বিহারীলাল পড়তে হবে। আমি বিহারীলাল পড়তে হবে। এদের জন্য ভিন্ন টাইপের পরীক্ষার কথা করে নাই, ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। এরা আবার তখন বলে যে আমরা কি নিচু, যে আমাদের জন্য আলাদা পরীক্ষা হবে, একসাথে হইতো। আর আমি মানে আধুনিক চিকিৎসা শাস্ত্র কিন্তু বলে তাকে যথেষ্ট পরিমাণে কবিতার ভিতরে পড়তে হবে। প্রাথমিক টেস্ট যেটা হয় অত্যন্ত সাধারণ মানের, এটা এবং অত্যন্ত অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এক গাদা জিনিসপত্র, বস্তা বস্তা জিনিসপত্র। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি স্যার, আমি প্রাথমিক বিশেষ প্রাথমিক পরীক্ষার জন্য বসছিলাম, আমাকে কোনো কিছু পড়তে হয় নাই, আমি যতটুক জানি ততটুক দিয়ে আমি পরীক্ষা দিতে পেরেছি। খালেদ মহিউদ্দিন, এমন কিছু আসে না যে বাংলাদেশের বাকি 2,99,999 তোমার মতো মেধাবী হলে পরে আমার কোনো আপত্তি ছিল না। একটা জিনিস মেধাবী তো বাছাই করা হবে, স্ক্রিনিং করা হচ্ছিল। এটা ফিরে এলাম আজকের বাংলাদেশে। আজ সৈয়দ শামসুল হক চলে গেছেন ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ। আর সৈয়দ শামসুল হকের বিষয়ে একটু কথা বলার জন্য আমাদের অতিথিদের সাথে আমরা একটু সৈয়দ শামসুল হকের কাজ
এবং তার অবদান নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ডক্টর সাদ হোসেন, সৈয়দ শামসুল হক যেহেতু একটি স্পষ্টত একটি রাজনৈতিক ভাবধারা, একটি আদর্শ, একটি রাজনৈতিক দলকে বিশ্বাস করতেন, সমর্থন দিতেন, সেহেতু তার যে সাহিত্যকর্ম, তার যে সৃষ্টি, সেটিও কি রাজনৈতিকভাবে বিভক্তির মধ্যে দিয়ে বিবেচিত হবে কিনা, নাকি তিনি সব মানুষের লেখক, সব মানুষের কবি? এটা মানুষ বুঝে। এখন আপনি যদি একেবারে যারা মানে ধর্মীয় ইয়েতে বিশ্বাস করে তারা হয়তো সৈয়দ শামসুল হককে একভাবে দেখবে। আমি সৈয়দ শামসুল হকের রাজনীতির সাথে জড়িত না, আমি তার রাজনীতিতে বিশ্বাসও হয়তো করব কিনা জানি না, কারণ আমি অরাজনৈতিক। কিন্তু সৈয়দ শামসুল হককে আপনি রাজনীতির ইয়ে দিয়ে বিবেচনা করা ঠিক হবে না। এবং সৈয়দ শামসুল হককে যেটা বাংলায় বলে সব্যসাচী লেখক, ওই যে আপনি প্রথমে জিজ্ঞেস করছিলেন যে কাকে আপনি মানে মেধাবী বলেন, রাইট? আমাদের দেশে সাধারণ মানুষের কাছে মেধাবী হচ্ছে এই সব্যসাচী টাইপের লোক, মানে যে আপনার কবিতাও বলতে পারে, ইংরেজিও ভালো বলতে পারে, বাংলাও ভালো বলতে পারে, বক্তৃতাও ভালো দিতে পারে, তারপরে খেলার মাঠে খেলতেও পারে। ওই আমরা যখন স্কুলে ছিলাম, আমি আর মোফাজ্জল ভাই একই স্কুলে, আমরা ওই ব্রিলিয়ান্ট বলতে বা আপনার ইয়ে বলতে মোফাজ্জল ভাইকে বুঝাইতাম, কারণ এই লোক মিলাদের সময় দেখছি সেখানেও ওয়াজ করতেছে, খেলার মাঠেও দৌড়তেছে। আমি তো জার্সি পরিবর্তন খেলতে পারি না, উনি খেলার মাঠেও দৌড়তেছেন। কি বলে অলরাউন্ডারকে আমাদের দেশের সাধারণ মানুষের দৃষ্টিতে তারা হচ্ছে ব্রিলিয়ান্ট। আমি মারা যাই না, সৈয়দ শামসুল হক বলো, সৈয়দ শামসুল হক হচ্ছে সব্যসাচী সব কিছুতে। আমি কেন তাকে, যখন আমি সাধারণভাবে বিবেচনা করব, আমি তাকে তার ওই কোন ঘরানার লোক সেটা বিবেচনা করব না। সেটা যেদিন ঘরানার প্রশ্ন উঠবে সেটা হয়তো তখন আলোচনা হতে পারে, কিন্তু লেখক হিসাবে তার যে অবদান, তার যে ব্রিলিয়ান্স যেটাকে বলছেন, তার যে মানে প্রতিভা, এটাকেও আপনি অন্যভাবে খাটো করার কোনো স্কোপ নাই। উনি সত্যি একজন উঁচু দরের লেখক, সব্যসাচী লেখক। বাংলা সাহিত্যে যাদের নাম আপনার দীর্ঘদিন লোকে মনে রাখবে, হয়তো কয়েক প্রজন্ম অন্তত মনে রাখবে, উনি তাদের মধ্যে একজন। যেন মোফাজ্জল করিম, আপনি কি মনে করেন যে উনি রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে শরিত হবেন নাকি আসলে? দেখুন, কিছু কিছু মানুষ আছেন, এখনো বাংলাদেশে আছেন, যারা অত্যন্ত প্রতিভাবান, যারা মেধাবী, এবং যাকে ইংরেজিতে বলে গড গিফটেড, বিধাতার একেবারে মানে যত রকমের গুণাবলী তাদের মধ্যে দেওয়ার। এই সমস্ত লোকজন যখন পৃথিবী থেকে চলে যায়, তখন আমরা ইনি আওয়ামী লীগ করতেন, ইনি বিএনপি করতেন, অতএব এই জিনিসটা এটা অত্যন্ত লজ্জাজনক। আমি মনে করি অত্যন্ত লজ্জাজনক। আরও আছে, আমাদের দেশে এমন অবস্থা দাঁড়িয়েছে, এবং সমস্ত কিছুর মূলে কিন্তু ওই রাজনীতি। সৈয়দ শামসুল হক মারা গেছে, হ্যাঁ, অত্যন্ত মেধাবী একজন বা অত্যন্ত বড় একজন কবি ছিলেন, তার সাবলীল বিচরণ সব ক্ষেত্রে ছিল, যে জন্য তাকে সব্যসাচী লেখক বলা হচ্ছে, মানলাম। কিন্তু আমি তার জানাজায় যাব না, বা আমি তার শোক সভায় যাব না, আমি তার কোনো একটা নাগরিক হলে, আমি মোফাজ্জল করিম কথা বলছি না, মানে কেউ যদি বলে। আমি আপনাকে শুধু একটু স্মরণ করে দিতে চাই যে আজকে যখন সৈয়দ শামসুল হক মারা গেলেন, ইউনাইটেড হাসপাতালে তিনি মারা গেছেন, গুলশানে তাকে তার বাসায় তার দেহ নিয়ে যাওয়া হয়েছে। আমি খুব কৌতূহলী হয়ে আমাদের যারা সহকর্মী ছিলেন সেখানে তাদের কাছ থেকে জানতে চাইছিলাম যে কে কে তাকে দেখতে এসেছেন। অনেক ধরনের রাজনীতিবিদদের কথা শুনি, কিন্তু যে রাজনৈতিক আদর্শটি তিনি বিশ্বাস করতেন না বা যার বিরুদ্ধে তার অবস্থান ছিল, তাদের কেউ সেখানে গেছেন এরকম শুনি নাই। সেজন্য তো আপনাদের সেই কথাটাই তো আমি বলছি, এই সংস্কৃতিটা চলে যাওয়া, এটা অপসংস্কৃতি। একজন দেশবরেণ্য ব্যক্তি চলে গেলে পরে তাকে আমরা কোনো দলের সঙ্গে তাকে যুক্ত করতে চাই না, বা লেভেল লাগাতে চাই না, এভাবে খণ্ডিত শ্রদ্ধা নিবেদন করতে চাই না। এটা হওয়া উচিত, আমাদের সকলের বলা উচিত যে হ্যাঁ, অত্যন্ত প্রতিভাবান, অত্যন্ত বরেণ্য একজন ব্যক্তি চলে গেলেন, আমরা শোকাহত, আমাদের দেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। অবশ্যই ঠিক তেমনি এটা শুধু সৈয়দ শামসুল হকের বেলা নয়। আজকে চলে গেছেন, আজকে ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড হান্নান শাহ চলে গেছেন। তিনি যখন রাজনীতি করেছেন, একদম ঘোষিত রাজনীতিবিদ ছিলেন, এবং শুধু তাই নয়, তিনি একজন অত্যন্ত শক্তিশালী রাজনীতিবিদ ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তখন আমি তার সঙ্গে রাজনৈতিকভাবে হয়তো তার আমার সঙ্গে সাংঘাতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু আজকে তিনি চলে গেছেন একজন বাংলাদেশের একজন প্রথিতযশা একজন
রাজনীতিবিদ চলে গেছেন, তার প্রতি আমার নিশ্চয়ই শ্রদ্ধা জানাতে হবে। রাইট, মানে এইটাই দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রপতিও শ্রদ্ধা জানিয়েছেন। অবশ্যই সৈয়দ শামসুল হকের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে সৈয়দ শামসুল হক নিরপেক্ষ ছিলেন না, আর সাহিত্যে নিরপেক্ষ থাকা মানে হচ্ছে প্রতারণা। সৈয়দ শামসুল স্যারের বই আছে, সাহিত্যে কেউ যদি নিরপেক্ষ থাকে, কারণ উনি মুক্তিযুদ্ধের পক্ষেও থাকবেন আবার রাজাকারের পক্ষেও থাকবেন। মুক্তিযুদ্ধ সাহিত্য করতে হলে কোনো না কোনো একটা পক্ষ নিতে হবে। অবশ্যই সাহিত্যে নিরপেক্ষ থাকার কোনো সুযোগই নাই, এটা প্রতারণা ছাড়া কিছু না। অবশ্যই তাকে কি মুক্তিযুদ্ধের পক্ষেও থাকবে, রাজাকারের পক্ষেও থাকবে, যুদ্ধাপরাধীর পক্ষেও থাকবে, এটা হতে হবে না। সাহিত্য বলতে তো শুধু মুক্তিযুদ্ধ রাজাকারই না, মুক্তিযুদ্ধ রাজাকারের বাইরে সাহিত্য আছে। নিরপেক্ষ যে থাকে সেই সৈয়দ শামসুল স্যারের বই আছে, তাহলে স্যারকে এখন কল করে স্যারের বই আমি জানি না, কিন্তু জীবন সাহিত্যে মানুষের পক্ষে থাকতে। আমি বলি, এই যে আপনি বলতেছেন দলীয় রাজনীতির, এগুলো আমাদের বিভিন্ন, কাজী নজরুলকে কি করা হয়েছে, কাজী নজরুল মুসলমান জাগরণের কবি, হুমায়ুন আহমেদকে কি আপনি প্রতারক সাহিত্যিক বলবেন? হুমায়ুন আহমেদ সাহেব কখনো নিরপেক্ষ ছিলেন না, কি পক্ষে ছিলেন না, উনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। দলীয় রাজনীতি আর মুক্তিযুদ্ধ কিন্তু ভিন্ন। দলীয় রাজনীতি হুমায়ুন আহমেদ বা সৈয়দ শামসুল দলীয় রাজনীতি নেভার কোন রাজনীতি ছিল, কোন পদে ছিল সৈয়দ শামসুল? কি কোনো আওয়ামী লীগের কোন পদ পদবিতে ছিল? পদ পদবিতে ছিল না, রাজনৈতিক আদর্শে তিনি পুরোপুরি বিশ্বাস করতেন এবং সেটা গোপনও করেন না। কিন্তু খালেদ, আমি একটা বিষয় মাননীয় উপাচার্যকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, সাহিত্য করতে হলে পরে যে কোনো দলকে সমর্থন করতে হবে বা কোনো বিশ্বাসকে অনুসারী হতে হবে, এটা কোথায় পেলেন আপনি? আমি এটা কোথায় পেলেন? আমি বলছি তাহলে পরে তো রবীন্দ্রনাথ কি করতেন, আমাদের এখানে তাহলে শরৎচন্দ্র কি করতেন? না, নজরুলকে তো একই কাজ করা হয়েছিল। নজরুল 1929 সালে বঙ্গীয় প্রাদেশিক পরিষদের দ্বারা সিলেকশন নমিনেশন পেয়েছিল ওই ইয়ে থেকে। দাঁড়ানোর পরে এই ফরিদপুরেই ভোট চাইতে গেছিল কবি জসীমউদ্দিন সহ, ওরা বলছে ভোট দেবেন আপনি কাফের। আপনি অবশ্য নজরুল ওই সময় সেই মহরম কবিতা টবিতা যা আছে সবই লিখছে। এই দেশে কখন কাকে কাফের বলা হচ্ছে, শামসুল হকের রাজনৈতিক যে ভাবাদর্শে বিশ্বাস বা আস্থা সেটা কিন্তু স্পষ্ট, সেটা তিনি কোনো একেবারে সুস্পষ্ট। উনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করতেন, ধর্মান্ধতা বিশ্বাস করতেন না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশরত্ন উপাধি দিয়েছিলেন তার রাষ্ট্র পরিচালনায় সাফল্যের কথা মনে করে, সেটা কোন উপাধি দিয়েছিলেন? জাতিসংঘ তাহলে ওই পক্ষপাতী, জাতিসংঘ তো অনেক রকমের পুরস্কার, এইবারই তো বিশ্বের সর্বোচ্চ পর্যায় থেকে তো 2-3টা পুরস্কার তো জাতিসংঘ থেকে দিল, এরা সবাই দুনিয়ার সবাই মিলে তো দিল। এইগুলি কোনো কনফ্লিক্ট করবে না। কিন্তু আজকে যে তাকে মানে তার প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে যে এক পক্ষের একটু অনীহ দেখা যাচ্ছে, তাহলে তার কারণ কি? না, আমি মনে হয় না, আমি যেই পক্ষ অনীহা দেখাচ্ছে তারা কোনোদিন সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি কোনোদিন দেখেছে? তারা কি কোনোদিন সৈয়দ শামসুল হকের কোনো একটা উপন্যাস পড়ে দেখেছে? ওরা শিল্প, সাহিত্য, সংস্কৃতির বাইরের লোক, এবং তারা হলো বাঙালি সাহিত্য সংস্কৃতি যেটাকে সৈয়দ শামসুল হক অন্তরে ধারণ করছিল, এটার বিপক্ষ লোক। আমাদের 52 সালে ভাষা আন্দোলনের এই দেশের মানুষ বাংলা ভাষা যারা করছে, এই ভাষা আন্দোলনের বিরুদ্ধে মানুষ ছিল। আমি তো এটাই বলতে চাচ্ছি যে তিনি ব্যক্তিগতভাবে যে কোনো দল বা যে কোনো মতের অনুসারী হতে পারেন, কিন্তু তার লেখা যেটা, তার সাহিত্যকর্ম যেটা আর কি, সেটাকে অবশ্যই আমি যে কোনো প্ল্যাটফর্মে থাকি কেন আমি তাকে শ্রদ্ধা জানাবো। সৈয়দ শামসুল হক যদি ভোটে দাঁড়ায় তো আমার কনস্টিটিউশন থেকে, তাহলে আমি তাকে ভোট দেবো কিনা সেটা কিন্তু আলাদা বিষয়। কিন্তু সৈয়দ শামসুল হকের কবিতা আমি পড়বো না, তার পায়ের আওয়াজ পাওয়া যায় কি আমি বাজে নাটক বলবো, সেটা তো হইতে পারে না। তার সৃষ্টিকে তো আমার পুরা শ্রদ্ধা করতে হবে, সেখানে তো তিনি ভোট চাচ্ছেন না। কিন্তু সৃষ্টিকে মানে শ্রদ্ধা করাটা তো রাজনীতি দিয়ে প্রভাব না, আমি এটা মনে করি না। আর সবাই কি দল করতে হবে? পৃথিবীতে কি কিছু লোক নিরপেক্ষ টাইপের, কিছু লোক আপনার থাকবে না? আমি তো লিখেছি যে নিরপেক্ষ ব্যক্তিত্ব একটি অলিক ব্যক্তিত্ব নয়, এটা বাস্তব সত্য। আমি মিউনিসিপ্যাল ইলেকশনে একজনকে ভোট দিতে পারি, আমার ন্যাশনাল ইলেকশনে আরো পার্টির লোককে ভোট দিতে পারি, আমি যোগ্যতার বেসিসে করি। আমি যদি 3-2 যোগ করে 5 বলি, তো এটা কি কোনো পার্টিতে যাবে? আমি রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করলে এটা কি কোনো পার্টিতে যাবে? নো, দেয়ার আর লট অফ থিংস যেগুলি পার্টির ঊর্ধ্বে। সৈয়দ শামসুল হকের সাহিত্য সৃষ্টি অবশ্যই পার্টির ঊর্ধ্বে। হ্যাঁ, তিনি যদি ভোটে দাঁড়ান, তিনি যদি কোনো একটা পার্টিকুলার, সেখানে আমার সাথে তার মতের মিল না থাকতে পারে, কিন্তু আমি বলি তার কাব্য, তার সাহিত্যকে আমি কোনো রকমই পার্টিজান ইয়ে দিয়ে নষ্ট করতে পারবো না। যাদেরকে দেখতে চাইছিলেন মরদেহের পাশে কে যাচ্ছে, যাদেরকে আপনি দেখেননি, তারা কোনোদিনই সৈয়দ শামসুল হকের নাটকও পড়েনি, সাহিত্য না। না, এটা অবশ্যই একটু জেনারেলাইজেশন হলো। এন্ড ভাইস ভার্সা। আজকে যদি একজন বিএনপি অনুসারী কবি বা সাহিত্যিক আল্লাহ না করে মারা যান,
ঠিক এই অবস্থা হবে। আমরা এই বিভক্তির অবসান চাই। ডক্টর সাদ হোসেন, জনাব এইচ এম মোফাজ্জল করিম এবং ডক্টর মিজানুর রহমান, আমরা এই অবসান অবশ্যই চাই। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।